প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, যেটা রাসায়নিক বিক্রিয়া। তো ওই অধ্যায়ের পার্ট 10 ও 11। এটা হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার হবে তোমাদের 82 পৃষ্ঠার শেষ দিকে। এটা তোমাদের চতুর্থ ক্লাস এই চ্যাপ্টারের। ঠিক আছে, চলো আমরা দেখি এখানে কি আছে। পার্ট 10 ও 11, রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর। আসলে রাসায়নিক বিক্রিয়ায় অনেক ধরনের শক্তির রূপান্তর হয়ে থাকে। ভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে তাপ শক্তির রূপান্তর হচ্ছে, সেটা আমরা দেখছি। চলো আমরা দেখি কি বলেছে এখানে। তোমরা মোমবাতি জ্বালালে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় তা জেনেছ, জানো কিনা জানা নেই, তবে এখন জানবা। এবার বলো তো এখানে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটেছে। এখানে কোনো ধরনের শক্তির রূপান্তর ঘটেছে কি? হ্যাঁ, এখানে শক্তির রূপান্তর ঘটেছে, কারণ তোমরা জানো মোমবাতি হলো একটা রাসায়নিক পদার্থ। তার মানে এখানে মোমের ভিতর রাসায়নিক শক্তি আবদ্ধ থাকে, আর সেটা যখন জ্বলে তখন তা আলোক শক্তিতে রূপান্তরিত হয় আর তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে রাসায়নিক শক্তি আসলে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? কারণ তুমি যদি মোমের পাশে হাত নাও তাহলে দেখবা যে গরম গরম লাগবে। আবার তুমি যদি অন্ধকারে মোমটা জ্বালাও তাহলে দেখবা যে আলো পাচ্ছ। তার মানে এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে, তাই না? জ্বলন্ত মোমের কাছাকাছি হাত নিলে গরম লাগে, আবার অন্ধকারে মোম জ্বালালে আমরা এর আশেপাশে দেখতে পাই। তাহলে একথা বলা যায় যে মোম জ্বালানোর ফলে তাপশক্তি উৎপন্ন হয় বলেই হাতে গরম লাগে, আর আলোক শক্তি উৎপন্ন হয় বলেই অন্ধকারে মোম জ্বালালে আমরা এর আশেপাশে জিনিস দেখতে পাই। আসলে এখানে মানে মোম জ্বললে দুইটা শক্তি রূপান্তর হয় বলেই তো আমরা গরম অনুভব করি, অর্থাৎ হাত কাছাকাছি নিলে গরম অনুভব করি, এবং অন্ধকারে মোমের আলোতে আমরা দেখতে পাই, তাই না? তাহলে এখানে দু ধরনের শক্তি পাওয়া যাচ্ছে, একটা হলো আলোক শক্তি, অন্যটি হলো তাপ শক্তি। ঠিক আছে, আমরা মূলত আলোক শক্তিটাকে এখানে ব্যবহার করে থাকি। আসলে তাপ শক্তিটাকে, মোমের তাপ শক্তিটাকে আমরা সাধারণত যখন মোম জ্বালিয়ে তোমার আলোকিত করি তখন আমরা আলোক শক্তিটাই ব্যবহার করি। আবার মোম দিয়ে যখন তুমি অন্য কিছু জ্বালায়া পুরাবা তখন কিন্তু আমরা তাপ শক্তিটা ব্যবহার করি। ঠিক আছে, মনে করো মোম দিয়ে তোমরা যদি একটা মানে প্লাস্টিকের কোনো জিনিস পোড়াতে চাও, মোমের আগুনে ধরো, তাহলে একটু ধরলেই দেখবা যে পুড়ে যাচ্ছে, তাহলে ওখানে আমরা ওই মোমের তাপ শক্তিটা ব্যবহার করছি, তাই না? তাহলে মোম একটি রাসায়নিক বস্তু, একে পোড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। একইভাবে গ্যাসের চুলায় যে গ্যাস জ্বালাও সেটাও কিন্তু আমরা দুই ধরনের শক্তি পেয়ে থাকি, তাই না? গ্যাসে সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি, বা গ্যাসের কিন্তু একটা রাসায়নিক পদার্থ, তাই না? তোমরা জানো নর্মালি আমাদের বাসাবাড়ির যে প্রাকৃতিক গ্যাস সেটা হলো মিথেন। মিথেন মানে CH4, এটা একটা প্রাকৃতিক গ্যাস বা রাসায়নিক পদার্থ। এখানে রাসায়নিক শক্তি আছে, হ্যাঁ, বা সঞ্চিত রাসায়নিক শক্তি আছে। সেটা যখন জ্বলে তখন কি তাপ শক্তি এবং আলোক শক্তি হিসেবে আমরা পেয়ে থাকি। এখানে মেনলি আমরা কি করে থাকি, অধিকাংশ ক্ষেত্রে আমি যদি এখন তোমার রান্নাঘরের কথা বলি, চুলার আগুন, সেটা আমরা তাপ শক্তিটাই কিন্তু ব্যবহার করে থাকি, আলোক শক্তিটা খুব একটা ব্যবহার করি না, তাই না? হ্যাঁ, তাহলে বুঝতেই তো পারছো, মানে এখানে কিন্তু দুই ধরনের শক্তি হচ্ছে। তুমি যদি অন্ধকারে দেখো তাহলে কিন্তু ওই চুলার আগুনেও কিন্তু একটু দেখতে পাবা। তার মানে ওখানে কিন্তু তুমি একদম মানে শুধু যে তাপ শক্তি রূপান্তর হচ্ছে তা না, আলোক শক্তিও কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তাহলে এই যে মোম জ্বলছে এবং চুলার যে গ্যাস জ্বলছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি, বা কেরোসিনও যদি জ্বলে তাহলে আমরা ওখান থেকে কেরোসিনের বাতি যদি জ্বলে তাহলে আমরা কী পাবো, এগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ, তাই না? তাহলে এই রাসায়নিক পদার্থ থেকে আমরা তাপ শক্তি এবং আলোক শক্তি পেয়ে থাকি। তাহলে শক্তির রূপান্তর হচ্ছে, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবা, শক্তির রূপান্তর হলে শক্তির সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। তোমরা জানো শক্তির নিত্যতার সূত্র থেকে শুধু এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। তবে ওই রূপান্তরের সময় কিছু শক্তি অন্যরকম শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, যেটা আসলে কোনো কাজে লাগে না। বুঝতে পারছো? এগুলো তোমাদের আশেপাশেই তোমরা বুঝতে পারবা, তাই না? তাহলে উৎপন্ন তাপ শক্তি দিয়ে আমরা রান্নাবান্নার কাজ করে থাকি।
তাহলে তোমরা কিন্তু এরকম শক্তি অনেক পাবা। যেমন আমরা যদি ডিজেলের মানে বা পেট্রোলের শক্তিও কিন্তু এক ধরনের রাসায়নিক শক্তি, পেট্রোল বা ডিজেল, ঠিক আছে। তাহলে ওই শক্তি যদি তুমি হোন্ডা চালাও, তাহলে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে, তাই না? হ্যাঁ, তো ওখানেও কিন্তু যান্ত্রিক শক্তি থেকে আবার অন্য ধরনের শক্তিতে রূপান্তর হয়। তোমরা এগুলো কিন্তু আগে বা পরে জেনে থাকবা, ঠিক আছে। অর্থাৎ শক্তি মানে একটা শক্তি আমরা অন্য প্রকার শক্তিতে রূপান্তর করে থাকি, ঠিক আছে, এবং আমাদের দৈনন্দিন কাজে আমরা ভিন্ন শক্তিকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর হয়। তাহলে এখানে যে মূল কথাটা সেটা হলো রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে রাসায়নিক বিক্রিয়া কিন্তু অনেক জায়গায় হয়, ঠিক আছে। এমনকি সূর্যের অভ্যন্তরেও রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে। এই বিক্রিয়াটাকে ইংরেজিতে এক্সোথার্মিক রিয়াকশন বলে। তোমরা যদি উপরের লেভেলে পড়ো, ইউনিভার্সিটি লেভেলে, তখন এটা পাবা, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে সূর্যের অভ্যন্তরে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। হ্যাঁ, তার মানে রাসায়নিক বিক্রিয়ায় অনেক সময় শক্তির রূপান্তর হয়, তাপ উৎপন্ন হয় আবার রূপান্তর হয়, ঠিক আছে। হ্যাঁ, আর শক্তির রূপান্তর এখানে কিন্তু তাপ শক্তির কথা বলে নাই, শক্তির রূপান্তর। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় ভিন্ন ধরনের শক্তির রূপান্তর হয়ে থাকে, তাই না? উপরের আলোচনা থেকে তোমরা বুঝেছো জিনিসটা, তাই না? এখন একটা কাজ পর্যবেক্ষণ আর কি, খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। খাবার সোডা বা বেকিং সোডার রাসায়নিক নাম তোমাদের জানা থাকতে হবে, এখানে নাই কিন্তু। বেকিং সোডা হলো তোমার সোডিয়াম বাইকার্বনেট, তার সংকেত হলো NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট, এটাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলে। তাহলে বেকিং সোডা হলো একটা রাসায়নিক পদার্থ। টেস্ট টিউব, লেবুর রস, হ্যাঁ, এটা এক ধরনের রাসায়নিক পদার্থ। লেবুর রসে অধিকাংশই সাইট্রিক অ্যাসিড থাকে। ড্রপার দিয়ে তুমি নেবা লিকুইড মানে তরল পদার্থ। পদ্ধতি, তাহলে টেস্ট টিউবে কিছু খাবার ছোটা নাও বা বেকিং সোডা নাও, ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস টেস্ট টিউবে যোগ করো। তরল পদার্থ লেবুর রস ড্রপার সাধারণত তরল পদার্থকে মানে মানে কোথাও থেকে, মনে করো তোমরা ছোটোবেলায় হয়তো ওষুধ খেয়েছো, ড্রপারের সাহায্যে বোতল থেকে তরল মানে সিরাপ খেয়েছো, তাই না? তার মানে ড্রপার আসলে এরকম মানে তরল পদার্থকে মনে করো এক স্থান থেকে অন্য স্থানে সরাতে বা মানে এই ধরনের কাজ করতে ব্যবহার করে হয়ে থাকে আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ মানে টেস্ট টিউবে আমরা ড্রপারের সাহায্যে লেবুর রস দিচ্ছি। কি দেখতে পাচ্ছ? গ্যাসের বুদবুদ উঠছে। হ্যাঁ, প্রচুর গ্যাসের বুদবুদ উঠেছে। টেস্ট টিউবের তলায় স্পর্শ করে দেখো হাতে ঠান্ডা লাগে কি? যদি ঠান্ডা লাগে তাহলে এখানে তাপ কমে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে কোনো কোনো বিক্রিয়ায় তাপের উদ্ভব হয়, আবার কোনো কোনো বিক্রিয়ায় তাপের হ্রাস হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভিন্ন ধরনের বিক্রিয়া আছে। যেমন লেবুর রসে থাকে প্রচুর সাইট্রিক অ্যাসিড যা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও পানি তৈরি করে। আমরা যে বুদবুদ দেখি তা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছু নয়। তার মানে এই যে এখানে সৃজনশীল প্রশ্ন আসতে পারে তোমাদের, যে বেকিং সোডা যখন সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন বুদবুদ পাওয়া যায় বা বুদবুদ দেখতে পাওয়া যায়। সেই বুদবুদটা থেকে আমরা কি বুঝতে পারি? সেই বুদটা আসলে পানির জন্য না, সেই বুদটা কিন্তু একটা গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড, এবং বিক্রিয়াটা কি তোমাদের লিখে দিতে হতে পারে। তাহলে সাইট্রিক অ্যাসিড বোধহয় তোমরা আগে কোথাও সংকেত দেখেছিল। চলো আমরা দেখে আসি সাইট্রিক অ্যাসিডের সংকেত আগে আছে কিনা। না, তোমরা বোধহয় সামনে পাবা সাইট্রিক অ্যাসিডের সংকেত। হ্যাঁ, আমরা দেখি সাইট্রিক অ্যাসিডের সংকেতটা তোমাদের আছে কিনা কোথাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তো বেকিং সোডা বললামই, বেকিং সোডা মানে কি বেকিং সোডা, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড আছে তোমাদের, সাইট্রিক অ্যাসিড নাই, ঠিক আছে। তাহলে নাই যেহেতু তোমরা এটা মানে আমি বলে দিচ্ছি সাইট্রিক অ্যাসিডের সংকেতটা। সাইট্রিক অ্যাসিড হলো আসলে একটা উইক অর্গানিক অ্যাসিড, বুঝতে পেরেছো? তবে এটার সংকেতটা হলো তোমার বা ফর্মুলাটা হলো মানে কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল সিম্বল হলো C6H8O7,
আমি তোমাদেরকে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলাটা আবার বলছি, বা মানে সংকেতটা, সেটা হলো C6H8O7। তবে এটা যেহেতু একটু বড়, এই ধরনের তোমাদের থাকবে না, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিডের সংকেত দিয়ে কোনো রিঅ্যাকশান বা বিক্রিয়া তোমাদের থাকবে না, এইভাবে বাংলায় লিখে প্রকাশ করলে হবে, ঠিক আছে? আর বেকিং সোডা তো বলেছিলাম, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, NaCO3, ঠিক আছে? তাহলে সোডিয়াম সাইট্রেট তৈরি হচ্ছে, এই দুইটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হচ্ছে। তাহলে টেস্ট টিউব স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ কি? কারণ হলো এই বিক্রিয়ায় তাপ শক্তি হ্রাস পায়, তা না হলে ঠান্ডা লাগতো না, ঠিক আছে? ওটা বুঝতে পারছো? হ্যাঁ, যদি গরম লাগতো তাহলে তাপের উৎপন্ন হতো বা উৎপাদন হতো, ঠিক আছে? এখন তোমরা বেকিং সোডার সাথে লেবুর রসের বদলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে দেখো কি ঘটে। তাহলে সোডিয়াম অ্যাসিটেট হবে আর কি, ঠিক আছে? সোডিয়াম অ্যাসিটেট হবে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তোমরা সামনে দেখতে পাবা, ঠিক আছে? এই যে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এখানে সোডিয়াম অ্যাসিটেট হবার কথা, ব্যাপারটা বুঝতে পারছো? ভিনেগার দিলে সোডিয়াম অ্যাসিটেট হওয়ার কথা, এবং ভিনেগার এবং সাইট্রিক অ্যাসিড মূলত একই রকম আচরণ করার কথা, কাজে তোমরা এখানে দেখবা হ্রাসই হয়েছে তাপের, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমরা অন্য আরেকটা বিক্রিয়ার পর্যবেক্ষণ করি, কাজ চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ। চুন, ভিনেগার, বিকার, হাত মোজা, ড্রপার। চুন যেহেতু একটু সেন্সিটিভ, ঠিক আছে? চুন কিন্তু খুব গরম হয়ে ওঠে পানিতে লাগলে, বুঝতে পারছো? তবে চুন এমনিতেও তোমার একটু চোখে লাগলে ক্ষতিকর, ঠিক আছে? যাই হোক, যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা এরকম টেস্ট টিউব নিয়ে কাজ করার সময় তোমাদেরকে হাত মোজা, হ্যাঁ, এবং তোমার এই মাস্ক ব্যবহার করা সেফ, ঠিক আছে? এবং কি তোমাদের মানে চশমা, নিরাপদ চশমা যেটা বলে সেফটি গগলস, সেটাও ব্যবহার করতে হবে। এটা উন্নত দেশে ল্যাবরেটরিতে এগুলো থাকে, ঠিক আছে? এমনকি দরজার মধ্যে লেখা থাকে, ইউ আর নট অ্যালাউ উইদাউট সেফটি গগলস অ্যান্ড মাস্ক, অর্থাৎ মাস্ক এবং মানে নিরাপদ চশমা ছাড়া কেমিক্যাল ল্যাবরেটরিতে প্রবেশ করা যায় না। এখন আমাদের দেশে আমরা যেহেতু খুব ধরনের খুব মানে মানে টক্সিক, মানে একটু মানে এত কেমিক্যাল পদার্থ থাকে না, খুব খারাপ ধরনের, এই জন্য আমরা ব্যবহার করি না। আবার কোথাও কোথাও থাকে, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই তোমার এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। সেফটি যে মানে জিনিসপত্র, সেটা কি হতে পারে? অ্যাপ্রন, তারপর তোমার গগলস, তারপর মানে ল্যাব গগলস, সেটা কিন্তু ওই সানগ্লাস যেটা আমরা বলি সেটা না, ঠিক আছে? তারপরে তোমার মাস্ক, হ্যাঁ, আর কোনো কেমিক্যাল জিনিসপত্র ধরলে গ্লাভস বা হাত মোজা, ঠিক আছে? পদ্ধতি, ঠিক আছে? হাত মোজা পরে কিছু চুন বিকারে নাও, এবার এতে ড্রপার দিয়ে আস্তে আস্তে ভিনেগার যোগ করো। বিকারটি হাত দিয়ে স্পর্শ করে দেখো, গরম লাগছে, কারণ কি? এখানে চুনের সাথে ভিনেগারের বিক্রিয়ায় ক্যালসিয়াম অ্যাসিটেট ও পানি তৈরি হচ্ছে, আর প্রচুর তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। উৎপন্ন তাপের কারণে বিকার স্পর্শ করলে গরম লাগছে, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে বুঝতে পারছো, এটা একটা তাপ উৎপন্ন হচ্ছে বলে এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে থাকে, ঠিক আছে? চুন হলো ক্যালসিয়াম অক্সাইড, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত CH3COOH, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালসিয়াম এই অ্যাসিটেট মূলককে নিয়ে ক্যালসিয়াম অ্যাসিটেট গঠন করবে, আর এদিকে একটা হাইড্রোজেন, মানে এখান থেকে হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে, সরি এই হাইড্রোজেন না, এই যে এই হাইড্রোজেন, লাস্ট যে হাইড্রোজেন, এটা অ্যাসিটেট মূলক CH3COO, ঠিক আছে? এটা অ্যাসিটেট মূলক। তাহলে অ্যাসিটেট মূলক যাবে ক্যালসিয়ামের সাথে, আর হাইড্রোজেন যাবে অক্সিজেনের সাথে। হাইড্রোজেন অক্সিজেনের সাথে গিয়ে পানি গঠন করবে, আর ক্যালসিয়াম অ্যাসিটেট মূলকের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট গঠন করবে, ঠিক আছে? তাহলে এখানে চুন হলো ক্ষারীয় পদার্থ, চুনটা হলো ক্ষারীয় পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড হলো অম্লধর্মী পদার্থ। অম্লধর্মী মানে অ্যাসিডধর্মী, অ্যাসিড তো বলাই হয়েছে, তার মানে অ্যাসিড মানেই হলো অম্লধর্মী বা অ্যাসিডধর্মী। অম্ল মানে অ্যাসিডধর্মী। আর উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিটেট হলো নিরপেক্ষ পদার্থ। এ জাতীয় বিক্রিয়ায় যেখানে বিপরীতধর্মীয় পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। তার মানে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, সেটা হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা কী তাহলে? প্রশমন বিক্রিয়াটা হলো দুইটা বিপরীতধর্মী পদার্থ, হ্যাঁ, এখানে দেখো একটা ক্ষারধর্মী, একটা অ্যাসিডধর্মী, বুঝে নিও। দুইটা বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে একটা নিরপেক্ষ পদার্থ তৈরি করেছে,
এইসব ক্ষেত্রে যে মানে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এখন তোমরা চুনে ভিনেগারের বদলে লেবুর রস দিয়ে দেখো কী ধরনের বিক্রিয়া ঘটে। চুনে ভিনেগারের বদলে লেবুর রস দিলে একই রকম হবার কথা। ঠিক আছে, এখন চলো আমরা আরেকটা পর্যবেক্ষণ দেখি, চুনের সাথে পানির বিক্রিয়া পর্যবেক্ষণ। চুনের সাথে পানির বিক্রিয়া পর্যবেক্ষণ, এটা খুবই একটা মানে এখানে আগে বলে চুনে পানি দিলে কিন্তু খুব তাপ উৎপন্ন হয়। এই কারণে এখানে তোমার খুব সেফটি গ্লাভস ব্যবহার করা ভালো হয়, এমনকি এমন গ্লাভস হাত মোজা ব্যবহার করা ভালো যেটা তাপ মানে মানে কুপরিবাহী। ঠিক আছে, এরকম মানে চামড়ার মতো গ্লাভস পাওয়া যায়, বুঝতে পারছো, ল্যাবরেটরিতে থাকে, অনেক জায়গায় ল্যাবে কাজ করতে এগুলো থাকে। হ্যাঁ, তাহলে চুনের সাথে পানির বিক্রিয়া আমরা পর্যবেক্ষণ করলে কি লাগবে, উপকরণ লাগবে, প্রয়োজনীয় উপকরণ লাগবে চুন, পানি, বিকার, হাত মোজা, স্প্যাচুলা, ড্রপার। 5 গ্রাম বিভিন্ন পরিমাণ নেওয়া যেতে পারে। ওই যে 5 গ্রাম তুমি যে ব্যালেন্স দিয়ে যে আমাদের যে মানে তোমার যে ল্যাবরেটরিতে যে খুব ব্যালেন্সগুলো থাকে, তোমার ডিজিটাল মাইক্রো ব্যালেন্স, ঠিক আছে, একদম ক্ষুদ্র ওজন মাপার জন্য যেগুলো ব্যবহার করে। ঠিক আছে, এখানে কিন্তু স্প্রিং নিক্তি দিয়ে 5 গ্রাম মাপা যাবে না, বা ডিজিটাল ব্যালেন্স দিয়েও মাপা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি আবার বলছি কথাটা, তোমাদের ক্ষুদ্র ওজন মাপার জন্য আমরা সাধারণত এই ধরনের ব্যালেন্স ব্যবহার করি, এই যে একদম ডান দিকের যে ব্যালেন্সটা মাইক্রো ব্যালেন্স। ঠিক আছে, ক্ষুদ্র ওজন মাপার জন্য। ঠিক আছে, হ্যাঁ, কারণ এটা দিয়ে কেজি মাপা যাওয়ার কথা। ঠিক আছে, যে ডিজিটাল ব্যালেন্সটা দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, আমরা সাধারণত লাগেজ বা অন্য কোনো জিনিসপত্র এগুলো দিয়ে মেপে থাকি আর কি। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কেজি, এটা দিয়ে গ্রাম খুব অ্যাকুরেটলি মেজার করা কঠিন, তার মানে গ্রাম বা মিলিগ্রাম মাপতে হলে মাইক্রো ব্যালেন্স লাগবে। ঠিক আছে, ডান দিকেরটা। ঠিক আছে, বক্সের মতো যে। ঠিক আছে, চলো আমরা চলে যাই তোমাদের পাঠে। সেটা কি, 5 গ্রাম ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে, 5, 7 বা 10 গ্রাম চুন বিকারে নাও। ঠিক আছে, পরিমাণ মতো। ড্রপার দিয়ে 40 গ্রাম পানি আস্তে আস্তে যোগ করো, অর্থাৎ 5 গ্রাম হলে 40 গ্রাম, যেভাবে বলেছে রেশিওটা বা অনুপাতটা ঠিক রেখো। হ্যাঁ, 8 গুণ এখানে দিয়েছে। হাত মোজা পরে বিকার স্পর্শ করো, এখানে হাত মোজা করে বিকার স্পর্শ, তার মানে এমন মানে নর্মাল হাত মানে মোজা হলেই হবে, গ্লাভস, নাহলে তুমি তাপের অনুভবটা বুঝবা তো। যদি ইনসুলেটর হয় তাহলে তাপ কিন্তু মানে হয়েছে যেটা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এখানে জাস্ট কোনো ক্ষতিকর কিছু মানে হাত যাতে পুড়ে না যায় এই জন্য হাত মোজাটা পরে নেওয়া হচ্ছে। পানি যোগ করার পর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? বিকার অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, আর বিকারের মিশ্রণটি পানি ফুটানোর সময় যেরকম টকবক করে অনেকটা সেরকম করছে। এখানে চুনের পানি যোগ করার ফলে চুন ও পানির রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এবং তাপ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো, এখানে কিন্তু তাপও উৎপন্ন হয়েছে। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই শুধু উৎপন্ন হয় নাই। ঠিক আছে, ডান পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাপও উৎপন্ন হয়েছে, তার মানে এখানে বিক্রিয়ক পদার্থ ছিল চুন বা ক্যালসিয়াম অক্সাইড আর পানি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তো এই কারণে চুনের পানিতে যখন তুমি পানি দেবা দেখবা যে একদম টকবক করে মানে মানে ফোটার মতো থাকে, এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখতেও পারো। ঠিক আছে, এটা দোকানদাররা প্রায়ই চুন গলাতে এরকম ব্যবহার করতে পারে, বা যারা বিল্ডিংয়ে অনেক সময় চুন ব্যবহার করতো আগে, তখন দেখা যেত এই জিনিসটা, বুঝছো, চুনে যখন পানি দিত তখন এরকম টকবক করে মানে পানি যেভাবে ফুটতে থাকে সেভাবে মনে হচ্ছে টকবক করে ফুটছে। ঠিক আছে, ওটা আসলে তাপ উৎপন্ন হওয়ার জন্যই হচ্ছে। ঠিক আছে, এটা কীভাবে বুঝবা তাপ যে উৎপন্ন হচ্ছে? এই কারণে টাচ করতে হবে। ঠিক আছে, সেফটি গ্লাভস পরে তোমাকে টাচ করে দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে যেহেতু আমরা টেস্ট টিউবে নিয়ে করেছি, কাজে টেস্ট টিউব ধরে দেখতে হবে তাপ উৎপন্ন হয়েছে নাকি ঠান্ডা হচ্ছে। উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্ল্যাক লাইম নামে পরিচিত। তার মানে স্ল্যাক লাইম কি? স্ল্যাক লাইম এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়, যার ফলে পানি ফুটতে থাকে। দেখেছো, স্ল্যাক লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, পুরোপুরি দ্রবীভূত হয় না। আর পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণী চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়। তার মানে চুনের পানি, এখানে অনেক কিছু শিখলাম। স্ল্যাক লাইম কি?
তারপরে চুনের পানি কি বা লাইম ওয়াটার কি, এখান থেকে কিন্তু তোমরা বুঝে গেলা। ঠিক আছে, হ্যাঁ মনে রাখতে হবে। উপরের পরীক্ষাতে তোমরা যে সাসপেনশনটি পেলে তা কিছুক্ষণ রেখে দাও। উপরে পরিষ্কার পানির মতো যে অংশটি দেখা যাচ্ছে সেটি কিন্তু চুনের পানি, উপরের যেটা সেটাই কিন্তু চুনের পানি। ঠিক আছে, হ্যাঁ। এখন আসি তোমার শুষ্ক কোষ, ড্রাই সেল। ঠিক আছে, তোমাদের যে খেলনাগুলো চালাও বা তোমাদের যে দেয়াল ঘড়ি চলে বা তোমাদের টেবিল ঘড়ি চলে, দেখবো যে একটা মানে 2.5-3 ইঞ্চি লম্বা, 2.5 ইঞ্চির মতো একটা লম্বা তোমার এই ব্যাটারি আমরা বলে থাকি। এগুলো আসলে ব্যাটারি না, এগুলোকে বলা হয় শুষ্ক কোষ। ঠিক আছে, ব্যাটারি হলো অনেকগুলো কোষ একসাথে মিলে কোনো কাজ করলে তখন একসাথে ওদেরকে ব্যাটারি বলে, অর্থাৎ কম্বিনেশনকে। ঠিক আছে, 3-4টা একসাথে থাকলে তখন ওদেরকে ব্যাটারি বলে। নর্মালি গাড়িতে যেগুলো ব্যবহার করা হয় গাড়ির ভিতর, ঠিক আছে, গাড়ির ইঞ্জিনের আশেপাশে দেখবা ওগুলো হলো তোমার ব্যাটারি। ঠিক আছে, হ্যাঁ, ওখানে অনেক ধরনের মানে ওগুলো আবার মানে অন্যরকম, এই শুষ্ক কোষ না কিন্তু। ঠিক আছে, এগুলোর গঠন আমরা পরবর্তীতে বা উচ্চতর ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে আমরা শুধু এখন যেটা দেখছি ড্রাই শুষ্ক কোষ, যেগুলোকে আমরা ড্রাই সেল বলে থাকি, সেগুলো হলো আমরা যেগুলো এই তোমাদের খেলনা বা ঘড়িতে আমরা ব্যবহার করে থাকি সেগুলোই। ঠিক আছে, আমরা টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলোকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে থাকি। তোমরা কি জানো এই শুষ্ক কোষ কীভাবে তৈরি হয়? এগুলো কিন্তু কেমিক্যাল পদার্থ দিয়ে তৈরি হয়, বুঝতে পারছো? তার মানে কেমিক্যাল বা রাসায়নিক শক্তি এখানে কী শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হ্যাঁ, তাই না? বা তুমি যদি এখানে লাইট জ্বালাও তাহলে আলোক শক্তিতে উৎপন্ন হচ্ছে, তাই না? তুমি যদি খেলনা চালাও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? হ্যাঁ, ঘড়ির ক্ষেত্রেও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে শক্তির রূপান্তর হচ্ছে, তাই না? এই ক্ষেত্রে মানে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। আমরা দেখি কি হচ্ছে। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত অলরেডি তোমরা জানো, কয়লার গুঁড়ো এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজের প্রতীক হলো Mn, অক্সিজেনের হলো O। তাই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সংকেত হলো MnO2। ঠিক আছে, কেন এইভাবে হয় এটা কিন্তু তোমাদেরকে আগে বলেছিলাম। ঠিক আছে, শুরুতেই এই চ্যাপ্টারে। ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করো। এই তিনটা জিনিস একসাথে মিশিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো কিন্তু গ্লাভস এবং তোমার হাতে ধরা যাবে না, গ্লাভস পরতে হবে এবং কোনো স্প্যাচুলা ব্যবহার করে মিক্স করতে হবে। ঠিক আছে, স্পুনের মতো স্প্যাচুলা। ঠিক আছে, এই মিশ্রণটিকে সিলিন্ডারের আকৃতির দস্তার চুঙ্গু নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় তাতে দণ্ডটি দস্তার চুঙ্গুকে স্পর্শ না করে। এটা হলো কার্বন দণ্ড, কার্বনের তৈরি দণ্ড, কালো রঙের। ঠিক আছে, তো এটা দস্তার চুঙ্গের ভিতর, এই যে দস্তার চুঙ্গের ভিতর মনে করো এই পেস্ট দিয়ে, দেখো এই পেস্ট এখানে দেওয়া হয়েছে, পেস্ট দিয়ে তারপর একটা কার্বন দণ্ড চাপ দিয়ে মানে বসিয়ে দেওয়া হলো, তাই না? হ্যাঁ, কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরানো থাকে। ঠিক আছে, কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে। শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডের চারপাশের পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। শুষ্ক কোষের উপরের অংশ, এই যে এই অংশে, বুঝতে পারছো, উপরের দিকে, হ্যাঁ, কার্বন দণ্ডটির চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়, দস্তার চুঙ্গুটিতে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। দস্তার চুঙ্গুটাকে একটা শক্ত কাগজ দিয়ে মোড়ায় দেওয়া হয় আর কি। এখানে দস্তার চুঙ্গু ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে, অর্থাৎ দস্তার চুঙ্গু এটা। ঠিক আছে, এই যে চুঙ্গুটা, ঠিক আছে, একটা মানে পাত্র আর কি। ঠিক আছে, কাজ করে ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ড উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। এখানে যে ব্যাটারির এই মাথাটা পজিটিভ বা মানে ধনাত্মক প্রান্ত, আর এটা হলো তোমার ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করে। এখন আমরা দেখি নেই কীভাবে শুষ্ক কোষ কাজ করে। তার মানে বুঝতে পারছো এটার গঠনটা? হ্যাঁ, গঠনটা এখানে আবার পড়লে বুঝবা, খুবই সহজ। ঠিক আছে, কাজটা কীভাবে করে আমরা চলো দেখি, পরীক্ষার মাধ্যমে আমরা দেখব। পরীক্ষাতে দেখলে খুব সহজ হয় বুঝতে। কাজ: শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তির রূপান্তর দেখা। এই যে এটা শুষ্ক কোষ, বুঝতে পারছো, দেখতে ওইরকম হয় নাই। ঠিক আছে, প্রয়োজনীয় উপকরণ: একটা বৈদ্যুতিক বাল্ব, এই যে এটা দেখতে পাচ্ছ উপরে, একটি শুষ্ক কোষ, দুটি তামার তার, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তিন ধরনের উপকরণ হলে হবে। তাহলে কি বলছে এখানে দেখো পদ্ধতি: একটি তামার তারের এক প্রান্ত শুষ্ক কোষের অ্যানোড
এবং অপর প্রান্ত তারটি ক্যাথোডের সাথে সংযুক্ত করো। এবার চিত্রের মতো করে বৈদ্যুতিক বাল্বের সাথে তার দুটি সংযোগ দাও। বাল্বটি জ্বলে উঠলো, কারণ হলো এখানে তামার তারের মাধ্যমে বাল্ব ও কোষের মধ্যে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়ে গেল। মানে এখানে আসলে কী শক্তি পাওয়া গেলো? আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি পাওয়া গেল। ঠিক আছে, তার মানে এখানে তোমার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি বা আলোক শক্তি পাওয়া গেল। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, ইনিশিয়ালি বিদ্যুৎ শক্তি, আর এটা যখন বাল্বে গেল তখনই কিন্তু এটা আলোক শক্তিতে রূপান্তর হলো। ঠিক আছে, তার মানে প্রক্রিয়াটা কি আসলে? দুইটা তামার তারের একটা তারের এক মাথা এই শুষ্ক কোষের পজিটিভ প্রান্তে, আর একটা তারের এক মাথা নেগেটিভ প্রান্তে যুক্ত করে দেবো। তারপর বাল্বের দুইটা যে হোল্ডারের মানে দুটো উঁচু উঁচু থাকে, মানে প্রান্ত থাকে, সেই দুই প্রান্তে দুইটা তারের মাথা সংযোগ করে দাও, তাহলে দেখবা এটা জ্বলে উঠবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে রাসায়নিক শক্তি থেকে আসলে আলোক শক্তি পাওয়া যাচ্ছে বা বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে কী ধরনের শক্তি রূপান্তর ঘটলো? বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে এবং তা আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ। তার মানে এখানে আলোক শক্তি পাচ্ছি। আলোক শক্তিটা আসলে কি? যে এখানে রাসায়নিক শক্তির একটা রূপ, তাই না? আর কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। কোষের যে শক্তিটা আসলো থেকে, এই যে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এইগুলো যে ব্যবহার করেছো, পেস্ট বানাইছিলা, ঠিক আছে, কয়লার গুঁড়ো, এই তিনটাই এখানে রাসায়নিক পদার্থ। তিনটাই কিন্তু রাসায়নিক পদার্থ এখানে বলা হয়েছে। উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, অর্থাৎ দস্তাও কিন্তু আছে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়ো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে বলা যায় এই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তি উৎপন্ন করেছে। অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ আমরা আলো পেয়েছি, তো এই কারণে এটাকে আমরা আলোক শক্তি বলছি। ঠিক আছে, তারপর আমরা যেটা পড়বো সেটা হলো তড়িৎ বিশ্লেষণ, ইংরেজিতে বলা হয় ইলেকট্রোলাইসিস। কাজ: তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ: ব্যাটারি, তামার তার, দুইটা জিঙ্ক দণ্ড, এই যে জিঙ্কের দুইটা দণ্ড, জিঙ্কের দণ্ড কিন্তু আমরা জিঙ্কের আমরা পাত্র ব্যবহার করেছিলাম, তাই না? এই উপরে আমরা জিঙ্কের পাত্র ব্যবহার করেছিলাম দস্তার, তাই না? তোমরা আবার দেখে আসো, আমরা চলো দেখে আসি। এখানে আমরা দস্তার পাত্র ব্যবহার করেছিলাম, আর ওখানে ব্যবহার করবো দস্তার তোমার পাত। ঠিক আছে, দুইটা পাত। ঠিক আছে, জানালা গ্রিলের যেরকম পাত থাকে ওরকম পাত, গোল না কিন্তু। ঠিক আছে, পাত অনেকটা আয়তকার টাইপের। ব্যাটারি লাগবে, হলো ব্যাটারি, হ্যাঁ, ওটা না কিন্তু, কোষ না কিন্তু। ঠিক আছে, কোষ না কিন্তু। তামার তার লাগবে সংযোগের জন্য, দুটি তামার তার, দুটি জিঙ্ক দণ্ড বা তড়িৎদ্বার, যেগুলোকে তড়িৎদ্বার বলছে, পানি, লবণ, একটি কাঁচপাত্রে রাখতে হবে এগুলো। ঠিক আছে, তাহলে পদ্ধতিটা কি আসলে দেখো। কাঁচপাত্রে 300 মিলিলিটার পানি নিয়ে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ যোগ করে ভালোভাবে নাড়া দাও। তাহলে এখানে কাঁচপাত্রে 300 মিলিলিটার পানি নিয়ে, ঠিক আছে, 30 গ্রামের মতো সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ নিয়ে ভালোভাবে নাড়ায় মিক্স করে ফেলো। এবার জিঙ্ক দণ্ড দুটি চিত্র অনুযায়ী তামার তার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করো। তামার তার দিয়ে ব্যাটারির সাথে, এই যে ব্যাটারি, এখানে ব্যাটারির সাথে কয়েকটা কোষ নিলেই ব্যাটারি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাতে সংযোগ করে দাও। ব্যাপারটা বুঝতে পারছো? 2-3টা কোষ নিলে তাহলে তুমি তামার তারের ব্যবহারটা আমরা এখানে করব। ঠিক আছে, আর এগুলো মানে ইয়ার জন্য ক্ল্যাম্প ব্যবহার করতে পারো। ঠিক আছে, স্ট্যান্ড, ক্ল্যাম্প, ঠিক আছে, এগুলো আটকাবার জন্য, না হলে কিন্তু এগুলো রাখা ঝামেলা হবে। ঠিক আছে, এই জন্য এই দস্তার পাতকে ধরে রাখার জন্য ক্ল্যাম্প ব্যবহার করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, কারণ এগুলো তো ধরে রাখা সম্ভব না মানে একা করতে গেলে, তাই না? আর নড়াচড়া করবে, এই কারণে ক্ল্যাম্প দিয়ে আটকিয়ে ফেলাই ভালো। ঠিক আছে, এবার জিঙ্ক দণ্ড দুটি চিত্র অনুযায়ী তামার তার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করো। জিঙ্ক দণ্ডে, এটা বলা হয়েছে, জিঙ্ক দণ্ডের দিকে ভালো করে লক্ষ্য করো। উভয় দণ্ডের গায়ে গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছ কি? এটা কোত্থেকে আসছে? কারণ বিক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু। ঠিক আছে,
হ্যাঁ, এর কারণ হলো সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিয়োজিত হয়ে হয়ে গেছে, হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়নে উৎপন্ন হয়ে গেছে। এটা দেখো সোডিয়াম বিক্রিয়া এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ এগুলোই সোডিয়াম এবং ক্লোরিন দুইটা আয়নে রূপান্তরিত হয়ে গেল। কারণ সোডিয়াম ক্লোরাইড হলো একটা যৌগ, কিন্তু এটা যখন এই অবস্থায় দেওয়া হলো তখন সে আসলে বিয়োজিত হয়ে গেছে, ভেঙে গেল। ভেঙে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়ে গেল। এই একইভাবে দ্রবণে পানি বিয়োজিত হয়ে পানিও বিয়োজিত হলো। এরকম দ্রবণটাই এই সবগুলো থাকলে এরকম বিক্রিয়া হবে। পানি বিক্রিয়া হয়ে তোমার পানি ভেঙে বা বিয়োজিত হয়ে কী হলো, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে উৎপন্ন হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে অ্যানোডের দিকে যাচ্ছে ক্লোরিন এবং হাইড্রোক্সাইড আয়ন, আর পজিটিভগুলো যাচ্ছে মানে এখানে দুইটা, এই যে জিঙ্কের দুইটা পাত, একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। বলে এই যে নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে আর পজিটিভগুলো নেগেটিভের দিকে যেতে থাকবে। বুঝতে পারছো? এখন চলো আমরা দেখি কি বলেছে এখানে। ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দ্রবীভূত লবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোক্সিল আয়ন ও ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে অগ্রসর হয়। অ্যানোডের দিকে বাম দিকে আসছিল, তাই না? ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন এদিকে ক্লোরাইড আয়ন বামে আসছিল, ঠিক আছে, ঋণাত্মকগুলো বামে আসছিল, ঠিক আছে। ক্লোরাইড আয়ন আয়সা দেখা যাচ্ছে সে ক্লোরিনে রূপান্তরিত হচ্ছে। কীভাবে হচ্ছে আমরা নিজে দেখতে পাবো, ঠিক আছে। তাই আমরা অ্যানোডে গ্যাসের বুদবুদ দেখতে পাই। অন্যদিকে সোডিয়াম আয়ন ও হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে অগ্রসর হয়। দুটোই পজিটিভ, ডান দিকে যাচ্ছিল, তাই না? বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যার ফলে ক্যাথোড হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যায় ও দ্রবণে সোডিয়াম ও হাইড্রোক্সিল আয়ন থেকে যায়। তাই দ্রবণে থাকতেছে সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন, এই যে দেখতে পেয়েছ, এই যে দ্রবণে থাকবে হলো সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন দ্রবণে থেকে যাবে। আর ক্লোরিন এদিকে আইসা ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, হাইড্রোজেনের দিকে গিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বুদবুদ আকারে বের হয়ে যাবে, ঠিক আছে। বিক্রিয়াগুলো এখানে দেওয়া হলো। ক্লোরাইড আয়ন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরমাণু পরিণত হয়। ক্লোরিন দুইটা পরমাণু একসাথে মিলে ক্লোরিন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটাও বুদবুদ দেখতে পাবা, ক্লোরিন গ্যাসের বুদবুদ, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে ডান পাশে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। এভাবে সে পরবর্তী আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে মিলিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে গেল। এটা আমরা ফাইনালি বুঝতে পেলাম, ঠিক আছে। এটা কিন্তু সৃজনশীল কোশ্চেনে থাকতে পারে এবং বিক্রিয়াগুলো কিভাবে হয় তোমাদের দেখাতে হতে পারে, কাজেই জিনিস